ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনাই তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির উপর ভরসা করে চলাই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনে সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এইসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয়, আমি নিজ চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান? ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না, কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রাসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন? অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যে হতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যি রেগে গেল। বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে, সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাবার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এইসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ, প্রমাণ করব ভূত বলে কিছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো। তাহমিদ কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল, একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে, রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরো বেড়ে গেল। সে ঠিক করলো, এই বাড়িতেই এক রাত কাটাবে, যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো, তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করলো, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়েসার জাল, চারিদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। এই বাড়ি নাকি ভৌতিক, রাত 3:35 এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে, আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভিতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেওয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসলো, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বর পাশে আরো এক জোড়া চোখ দেখা গেল। পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এটা কল্পনা, নিজেকে বলল। সময় তখন রাত 2টো। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, জানালাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বেরোলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ।
আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পেছনে। পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করলো, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলের শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু টর্চের মৃদু আলো। পেছন থেকে গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পেছনে তাকালো। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পালানোর চেষ্টা করলো। আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটা বন্ধ। বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পেছনে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। এ কি, সে তো আমার কাছেই আসছে, এখন উপায়? মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীর মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে যেন মহিলাটি আরো ভয়ানক হয়ে উঠছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেল। কয়েক মুহূর্ত বাদ সাহস করে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারপর আর কিছু মনে নেই। তাহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে ক্লান্তি, মাথার ভিতর এক অদ্ভুত শূন্যতা। চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি অস্বস্তি এনে দিচ্ছে। চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোণগুলোকে আরো বেশি জাগিয়ে তুলছে। তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। তোমারে তো আমি আগেই সাবধান করলাম, তুমি শুনলা না। ওই বাড়ি জিন ভূতের না, ওখানে রূপার অভিশাপ লাগে আছে। তাহমিদ একবার চোখ বন্ধ করলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপা কি? ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি? লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল, রূপা এই বাড়ির মালিক ছিল। বছর 20 আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয়। তাহমিদ শিউরে উঠল, কিন্তু কেন? আর আমি তো ওকে দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। সে কি? লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও মরেছে, কিন্তু শান্তি পায়নি। যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ও রাতটা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35 ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না। তাহমিদের গলা শুকিয়ে গেল। কিন্তু আমি তো কিছু করিনি, আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম। লোকটা গভীর গলায় বলল, সত্য খুঁজতে চাইলে রূপার কষ্ট বুঝতে হবে। তুমি ওর জীবনের গল্প জানো? তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো। লোকটা চেয়ার টেনে বসে পড়ল। তার গলায় ভারী কণ্ঠ, যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে। রূপা ছিল খুব মিষ্টি মেয়ে, গ্রামে সবাই তাকে ভালোবাসতো। তার বাবা ছিল জমিদার। বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল, কিন্তু সেই খুশি টেকেনি। তার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ তারা তার বাবার সম্পত্তি চাইতো। তাহমিদের গলা শুকিয়ে গেল। তারপর? লোকটা চোখ নামিয়ে বলল, তার লাশ বাড়ির পেছনের কুয়োয় ফেলে রাখা হয়। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। তাহমিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয়, এর গভীরে আরো কিছু আছে। রাত 3:30। তাহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল, এটা রাখ, বিপদ এলে কাজে লাগবে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করে এক নারী কণ্ঠ শোনা গেল, তুই এখানে কেন এলি? তাহমিদ পেছনে তাকালো। সেই মহিলা। এবার তার চেহারা স্পষ্ট, তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ।
তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তামির সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তামিদ পালা, ও তোর জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তামিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপা ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। সত্যি বলছো? তামিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটা যেন স্বাভাবিক হয়ে উঠল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল। রূপার আমরা যেদিন পালিয়ে বিয়ে করলাম সেদিনই আমার সদ্য হওয়া শাশুড়ি স্ট্রোক করলেন। খবর পেয়ে আমার ভীতু বর আমাকে মাঝ রাস্তায় একা ফেলে মায়ের কাছে চলে গেল। সেদিনই আমি জীবনের প্রথমবার বাস্তবতার ধাক্কাটা খেয়েছিলাম। কৈশোর বয়সে আহসানের সঙ্গে আমার প্রেমটা হয়েছিল আত্মীয়তার সূত্রে। আহসান আমার ফুফাতো বোনের চাচাতো ভাই। আমার ফুপুর ছোট ছেলে জন্মানোর পর 1 সপ্তাহের জন্য ফুপুর বাড়িতে থেকেছিলাম। সেখানেই আহসানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমি তখন 10ম শ্রেণীতে উঠেছি সবে। আহসান এইচএসসি শেষ করে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। বলা বাহুল্য, আহসানের সৌন্দর্য নজর কাড়া। আমার কিশোরী চোখে অনায়াসেই গেঁথে গেছিল সে। তবে আমি ছিলাম চূড়ান্ত আত্মকেন্দ্রিক ধরনের মেয়ে, তাই কিছুতেই আহসানের সঙ্গে সখ্য করতে পারছিলাম না। সুযোগটা করে দিল আহসানই। সে অত্যন্ত মিশুক স্বভাবের হওয়ায় আমার স্বভাবের জড়তা কাটতে 2 দিনের বেশি সময় লাগেনি। তবে না, ওই 7 দিনে আমাদের প্রেম হয়নি। শুধু 7 দিনের মাথায় যখন বিদায় নিতে গেলাম, বুকের ভেতরে কিছু একটা ঝনঝন করে বাজছিল। বাবা গাড়ি রিজার্ভ করে এনেছেন বাড়ি ফেরার জন্য। আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম। আহসানকে আশেপাশে কোথাও দেখলাম না। কিছু একটা ফেলে এসেছি এই বাহানায় ছুটে গিয়েছিলাম ভেতরে। আহসানের ঘরে উঁকি দিয়ে দেখি সে জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবেই বলে বসেছিলাম, আহসান ভাই, তোমাকে ভীষণ মিস করব। এরপর আর পিছু ফিরে তাকাইনি। এক ছুটে এসে গাড়িতে চড়ে বসেছিলাম। সারাটি রাস্তা চোখের পানি লুকিয়েছিলাম কৌশলে। আমার বড় বোনটার গোয়েন্দা স্বভাব আছে। সে বোধহয় কিছু সন্দেহ করেছিল। বারবার খুঁচিয়ে বলছিল, বাবা মৌরি, তুই তো ফুপির বাড়ি আসতেই চাইতি না, এবার হঠাৎ ছেড়ে আসতেই চাইছিস না, ঘটনা কি? কোনো ঘটনা নেই তোরই আপু, টুবাইয়ের জন্য মন কেমন করছে। টুবাই আবার ফুপির ছেলের নাম, আমি নামটা রেখেছি। নাম সিলেকশনের সময় যখন হুট করে নামটা বলেছিলাম, সবাই খুব হাসাহাসি করেছিল। একমাত্র আহসান বলেছিল নামটা তার পছন্দ হয়েছে। এভাবেই ছোট ছোট ব্যবহার দিয়ে আহসান আমার বোকা মনটাতে বসত গেড়েছিল। দ্বিতীয়বার আমাদের দেখা হলো প্রায় 5 মাস পরে। এই 5টি মাসের একটি রাতও এমন ছিল না যে আমি আহসানকে মনে করে ছটফট করিনি। এসএসসির আগে ফোন ব্যবহারের পারমিশন ছিল না আমার। তার চেয়েও বড় কথা, আহসানের কোনো কন্টাক্ট আমার কাছে ছিল না। ফুপির কাছে মা যখন ফোন করত তখন উৎকর্ণ হয়ে থাকতাম আহসানের কণ্ঠ শুনতে। প্রতিবারই হতাশ হতাম। এর মাঝে আহসানের রেজাল্ট হলো। তাকে দেশে রাখবে না তার বাবা মা। আহসান বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল। কিছুদিন বাদে খবর পেলাম সে কানাডায় পড়তে যাবে। সেখানকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশিতে আমাদের দাওয়াত পড়ল ফুপির বাড়ি। আমার ফুপির যা অর্থাৎ আহসানের মা ভীষণ অহংকারী ও চতুর মানুষ। শো অফ করার অভ্যাস ওনার রন্ধ্রে রন্ধ্রে। আহসানের ভালো ফলাফল ও বাইরে পড়তে যাওয়াটাকে তিনি চানে যাওয়ার সঙ্গে তুলনা করে বসেছেন। আহসানের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিয়ত ছটফট করেছি ঠিক, কিন্তু যখন শুনলাম তার দেশে থাকার সময় কম, এরপর থেকে কেন জানি একটা শূন্যতা আমায় ঘিরে রাখলো। যেই আমি ফুপির বাড়ির নাম উঠলে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতাম, সেই আমি এবার ওদের নিমন্ত্রণে গেলাম সবচেয়ে গোমরা মুখ নিয়ে। আহসানের সঙ্গে দেখা হলো একেবারে খাবার টেবিলে। তাকে দেখেই বিষম খেলাম।
5 মাসের ব্যবধানে কি অপূর্বই না হয়েছে সে। মনে মনে কেন জানি ভয় কাজ করতে লাগলো। আচ্ছা, আহসান যদি আর না ফেরে, সেই দেশেই প্রেম বিয়ে সেরে ফেরে, করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু গোপনে একটা হৃদয় ভাঙার যন্ত্রণা তো থাকবেই, যা সকলেই অজ্ঞাত। এসব ভাবতে ভাবতে পোলাওয়ের লোকমাটা মুখে তুলে ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। সকলে আমার কান্না দেখে হকচকিয়ে গেল। একমাত্র আহসানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। আমি বোধহয় সেই মুহূর্তে খুন হয়ে গেছিলাম। আহসানের সঙ্গে আমার একান্তে কথা হয়েছিল সন্ধ্যায়। আহসান তার খয়েরি ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলেছিল, মৌরি, তুমি তখন কেঁদেছিলে কেন? আমি অপ্রস্তুত মুখে বলেছিলাম, কাঁদিনি তো, ঝালে চোখে পানি এসে পড়েছিল। আহসান ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঝাল কোথায় লেগেছিল মনে? আমি চোখ বুজে নিয়েছিলাম, চোখে পানি এসেছিল পুনরায়। এরপর অনুভূতি নিয়ে আর কোনো রাগঢাক ছিল না। সেই ক্ষণকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় ভেবে নিয়েছিলাম, আর ধরে নিয়েছিলাম ওর থেকে দূরে থাকলে বোধহয় মরেই যাব। হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস! এরপর কতগুলো বছর ওকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আহসানের সঙ্গে আমার প্রেমের স্থায়িত্ব ছিল মাত্র 1 সপ্তাহ। ওর ফ্লাইটের আগে একটা সপ্তাহ আমি বহু কায়দা কানুন করে ফুপির বাড়িতে রয়ে গেছিলাম। অপক্ষ বুদ্ধি, অপক্ষ অনুভূতির জোয়ারে উথাল পাথাল মন আমার। আহসানকে হারানোর ভয়ে কাঁটা হয়ে থাকতাম, যেন কত যুগ পুরনো প্রেম আমাদের। এমন সুরে বলতাম, তুমি তো ওদেশে গেলে আমায় ভুলেই যাবে। আহসান আমার হাত ধরে বলতো, তুমি আমার মনের মাঝেই থাকবে, ভোলার তো প্রশ্নই আসে না। আমার কেন জানি আহসানের কথা বিশ্বাস হতো না, কারণ ওর মেধা, যোগ্যতা ও রূপের প্রতি মেয়েদের দৃষ্টি সদা তীক্ষ্ণ থাকত। একদিন বড়দের আড্ডায় কথা উঠেছে। ফুপি বললেন, ছেলে দূরে পাঠাচ্ছেন ভাবি, যদি আর না ফেরে, সাদা চামড়া বিয়ে করে বসত গাড়ে ও দেশে। আহসানের মা তখন আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার ভাইয়ের মেয়েটা আরেকটু বড় হলে ধরে পানচিনি করিয়ে ফেলবো, রোজা তো পরের বছরই কানাডায় যাবে, দুটিতে কাছাকাছি থাকলে আমার আর চিন্তা নেই। রোজা আপু আমার চেয়ে 2 বছরের বড়, আহসান ভাইয়ার কাজিন। এই মেয়েটির প্রতি আহসান ও তার পরিবারের স্নেহ আমার মনে হুল ফুটাতো। সে দেখতে সুন্দরী, উচ্চবিত্ত পরিবারের মেধাবী মেয়ে। সেই থেকে আমার মাঝে অনিশ্চয়তা কাজ করতে থাকে। নিজেকে অযোগ্য ভেবে আহসানের থেকে অভিমানে সরে যেতে চেষ্টা করি। আহসান আমার অবহেলা সহ্য করতে পারল না। সে যে আমার প্রতি লয়াল তা প্রমাণ করতে হুট করেই দুজনে সিদ্ধান্ত নিলাম গোপনে সম্পর্কের স্বীকৃতি দেব, যেন দূরে গেলেও একজন আরেকজনের থাকি। প্রসঙ্গত আমার বয়স তখন 16 এবং আহসানের 19। আহসানের ফ্লাইটের 7 দিন আগে আমরা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিয়ের ব্যবস্থা আহসানই করেছিল। আমি তখন আতঙ্ক ও উত্তেজনার ঘোরের মাঝে ছিলাম। বিয়েটা কিভাবে হয়েছিল কিংবা আদৌ হয়েছিল কিনা ঠিক মনে করতে পারি না। শুধু মনে আছে, আহসান যখন বলল আমাদের কেউ আলাদা করতে পারবে না, তখনই বাড়ি থেকে ফোন আসে, আর আহসান আমাকে একা ফেলে চলে যায়। এরপর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কথাও না। সেদিন লুকিয়ে বাড়ি থেকে বের হওয়ার ঘটনাও কেউ জানতো না। তবে সেই ঘটনার প্রভাব আমার ওপর কতটা পড়েছিল তা যদি এক বাক্যে বলি, আমি এসএসসিতে ভয়ানকভাবে খারাপ ফলাফল করেছিলাম। আমার বান্ধবীরা গোল্ডেন নিয়ে লাফালাফি করছে, তখন আমি ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদেছি, বাবা মায়ের বকা শুনেছি। সেই ধাক্কার পর থেকেই নিজেকে পরিবর্তনের তাগিদ অনুভব করি, আবেগের পায়ে বেরি পরিয়ে দেই। তারপর পেরিয়ে গেল 5টি বছর। কলেজ জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি। জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, আত্মবিশ্বাসী, যোগ্যতা সম্পন্ন একজন নারী। রূপের দিক থেকেও নেহাত তুচ্ছ কেউ নই। স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। আমার জীবনের কোথাও যখন অতীতের বিন্দু মাত্র ছায়া নেই, ঠিক তখনই একটা ঝড় উঠল। ঝড়টা উঠল আমার মাঝে। বহুদিন বাদে আবারও সেই নাম আমায় ধাক্কা দিল, আহসান মুকিত। আর 5টা দিনের মতো ভার্সিটি থেকে ফিরে দেখতে পেলাম তরি আপু ভীষণ যত্ন নিয়ে সাজছে। তরি আপুর সাজ দেখে অবাক হওয়ার কিছুই নেই। আমার আপুটা ভীষণ সুন্দরী, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই প্রথমে সেভাবে পাত্তা দেইনি।
কিন্তু রান্নাঘর থেকে খাবারের সুঘ্রাণ পেয়ে কৌতূহলে প্রশ্ন করলাম, আজ বিশেষ কিছু আছে নাকি? মা তখন ব্যস্ত সুরে বলল, তরিকে দেখতে আসবে। সকালে তোর ফুপু হঠাৎ ফোন দিয়ে জানালো অল্প সময়ে যা পারছি তাই ব্যবস্থা করছি। কোত্থেকে আসবে? ছেলে কি করে? তোর ফুপুর ঘরের মানুষ আহসানকে মনে আছে? সে এবার দেশে এসেছে বিয়ে করতে, তার জন্যই তরিকে চেয়েছে ওরা। জবাবে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আহসান মুকিত, এত কিছুর পরে কোন মুখে আমার বোনের দিকে নজর গেল তোমার? আধার। আমিরের কথায় কসাই ভ্রুকুটি করে তার দিকে তাকায়, তারপর নিজের পান খাওয়া লালচে দাঁতগুলো বিকশিত করে জবাব দেয়, কিসের মাংস দিমু জনাব? খাসির নাকি মানুষের? কসাই আবারও দাঁত বিকশিত করে হাসল, পিচিক করে পানের পিক ফেলল। লোকটির মুখ ভর্তি বড় বড় গুটি বসন্তের দাগ, কপালে একটা কাটা দাগ। বাবরি চুলের লোকটির গলায় স্বর্ণের মোটা চেন, হাতেও স্বর্ণের বালা, আঙুল ভর্তি স্বর্ণের আংটি, পরনে সাদা লুঙ্গি, সাদা সেন্ডো গেঞ্জি। গেঞ্জির বুকের কাছটায় ছিটকে আসা রক্তের দাগ, তাও দেখতে পানের পিকের মতোই লাগছে। পরনের লুঙ্গিটাও রক্তে ভারী হয়ে গেছে। লোকটার ঠোঁটের কোণ গড়িয়ে রক্তের মতো লাল পানের রস ঝরছে। দৃশ্যটা দেখতে এমনিতেই ভয়ঙ্কর। আরে জনাব, এইগুলা খাসির রক্ত, আপনি মাইন্সের রক্ত ভাইবা ভয় পাইয়েন না। আমির হঠাৎ থতমত খেয়ে কসাইয়ের গেঞ্জির ওপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়। সে অপ্রস্তুত হয়ে বলল, জলদি 1 কেজি হাড় ছাড়া গরুর মাংস দেন ভাই। আইচ্ছা খাড়ান, 1 কাপ সরওয়ালা চা দিবার কই আপনারে? না না, তার দরকার নেই, এর চেয়ে ভালো আপনি জলদি মাংসটা দেন। একটু সময় তো লাগবই জনাব, দেখতে পাইতাছেন না আপনার আগে আরো কত মানুষ মাংসের জন্য সিরিয়ালে খাড়াইয়া আছে। আমির জবাব না দিয়ে একবার নিজের চারপাশে তাকালো, দেখতে পেল অনেক মানুষ দোকানে মাংসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তবে তার স্পষ্ট মনে আছে, সে যখন মাংস কিনতে এসেছিল তখন এখানে কেউ ছিল না। হঠাৎ এত মানুষ কোথা থেকে উদয় হলো? আমির চিন্তায় পড়ে যায়। সবকিছু কেমন যেন রহস্যময় ঠেকছে তার কাছে। এই তো কালকেই পরিবার সহ আমির এই এলাকায় এসেছে। যেই বিল্ডিংয়ে আমির বাসা নিয়েছে তারই নিচে একটা মাংসের দোকান। দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা ছত্তার মাংস ঘর। কাছেই মাংসের দোকান ছিল বলে আমির আর দূরে যায়নি। তবে এই কসাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। যেমন অদ্ভুত সে দেখতে, তেমনই অদ্ভুত তার কথার ধরন। দোকানটাও কেমন যেন গা ছমছমে, একেবারে পুরনো ধাঁচের দোকান। সিঁড়ির মতো করে সাজানো মাংসের তাক, তাতে ঝুলছে নানা রকম মাংসের টুকরো। দোকানের ভেতর থেকে কাঁচা মাংস আর রক্তের বিভৎস বিদঘুটে গন্ধ ভেসে আসছে। দেয়ালের একপাশে ঝুলছে রক্তমাখা ছুরি, বড় বড় চাপাতি আর মাংস কাটার দাগ। দেয়ালে লেগে আছে কালচে রক্তের দাগ। রক্ত শুকাতে শুকাতে এই অবস্থা হয়েছে। সিমেন্টের মেঝেতেও রক্ত জমতে জমতে পিচ্ছিল হয়ে গেছে। মাংসের পচা গলা রক্তের পানি সরাসরি ড্রেনেজ পাইপে করে দোকানের পেছনে থাকা ড্রেনে চলে যাচ্ছে। এই ধরেন আপনার মাংস। আমিরের ধ্যান ভাঙল। সামনে চেয়ে দেখল মাংসের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে। বয়স কতই বা হবে, হয়তো 15 কিংবা 16। আমির আবারও আশেপাশে একবার তাকালো। পুনরায় অবাক হলো সে, কারণ এতক্ষণ মাংসের দোকান একেবারে জমজমাট ছিল। তবে এখন ঠিক আগের মতোই ফাঁকা। সবাই মাংস নিয়ে চলেও গেছে, কিন্তু কখন? আমির ছেলেটির হাত থেকে মাংসের ব্যাগটা নিয়ে 1000 টাকার একটা নোট হাতে ধরিয়ে দেয়। ছেলেটা কথা না বলে ক্যাশিয়ারে যায়। আমির বাকি টাকার জন্য আবারও অপেক্ষা করে। হঠাৎ আবারও তার চোখ যায় কসাইয়ের দিকে। আমির লোকটিকে আর একবার পর্যবেক্ষণ করল। ঘাড় অবধি লম্বা বাবরি চুল, কুতকুতে কালো চোখ জোড়া দীর্ঘবোধক, নাকের নিচে মোটা গোঁফ, আজ দাহা শরীর। কানের পাশ দিয়ে গাল পর্যন্ত নেমে এসেছে জুলফি। লোকটি অনবরত খাসির মাথাটাকে কুপিয়ে যাচ্ছে। এমন আচরণের কারণ আমিরের জানা নেই। ইতিমধ্যে কসাই খাসির মাথাটাকে কোপাতে কোপাতে ঝাঁঝরা করে ফেলেছে।
লোকটা আবার গুনগুন করে গান গাইছে, ক্ষীণ হাসছে। এই গানের সুর আমিরের অতি পরিচিত। কেমন যেন ভয় ভয় করছে তার। এই লোকের আচরণ তাকে অন্য কারো কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ভয়ে আমিরের জলফি বেয়ে নেমে আসছে ঘামের চিকন স্রোত। এই ধরেন টাকা, আবার আইসেন। ছেলেটি টাকা নিয়ে ফেরত এসেছে। আমির টাকা না গুনেই নিয়ে নেয়। ছেলেটি তাকে সৌজন্যমূলক হাসি দিয়ে বিদায় জানায়। আমিরও এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় আবারও কি ভেবে পেছন ফিরে লোকটার দিকে তাকায় সে। দেখতে পায় লোকটা কাঁচা মাংসের টুকরো নিজের মুখে পুরে আয়েশি ভঙ্গিতে চিবুচ্ছে। আমির ফিরে চাইতেই লোকটি তার পানে তাকায়। লালচে দাঁতগুলো ঠিক আগের মতোই বিকশিত পড়ে। আমিরের আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। বমি পাচ্ছে তার, গা গুলিয়ে আসছে। জলদি সে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাসায় পৌঁছে হাফ ছেড়ে খানিক জিরিয়ে নেয় আমির। গরুর মাংসের পলিথিন আগে চৈতির হাতে তুলে দিয়েছিল আমির। চৈতি মাংস নিয়ে রান্নাঘরে চলে গেছে। ফ্যানের রেগুলেটর বাড়িয়ে গায়ের ভেজা শার্টটা খুলে বসতেই চৈতি এসে এক গ্লাস লেবুর শরবত আমিরের দিকে বাড়িয়ে দেয়। আমির তাকাতেই চমকে ওঠে। চৈতি তাকে লেবুর শরবত নয়, বরং এক গ্লাস রক্ত এনে দিয়েছে। গ্লাসের মধ্যে দুটো চোখ, হ্যাঁ, মানুষেরই চোখ। আমিরের দিকে চেয়ে আছে চোখ দুটো, অদ্ভুতভাবে। কি দৃশ্য সেই চাউনি! আমিরের কপাল বেয়ে আবারও ঘামের লম্বা স্রোত গড়িয়ে পড়ে। সে চৈতির দিকে চেয়ে আমতা আমতা করে বলে, এই চৈতি, মাথা নষ্ট হয়ে গেছে তোমার। কি এনেছো এসব? রক্ত? কার রক্ত? চোখ দুটো কার চৈতি? কথা বলছো না কেন? এই চৈতি, চৈতি! আমির চৈতির বাহু ধরে ঝাঁকানি দিতেই হাত থেকে গ্লাসটা ছিটকে পড়ে যায়। কাছের টুকরো ঘর জুড়ে বিছিয়ে পড়ে। চৈতি কোনো জবাব দেয় না, চেয়ে থাকে আমিরের কৃষ্ণ কালো নয়ন জোড়ার দিকে। আমির তাকে অনবরত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রশ্ন করছে। মন্ত্রপুত পুতুলের মতো একই জিনিস বারবার আওড়াচ্ছে। এক সময় জবাব না পাওয়ায় বিরক্ত হয়ে চৈতির বাহু ছেড়ে দিয়ে নিজের চুল খামচে ধরে। চৈতি তখনও নিজ জায়গায় স্থির। হঠাৎ সে দুকদম পিছিয়ে ভাঙা কাচের বড় টুকরোটা হাতে তুলে নেয়। আমির কিছু বুঝে ওঠার আগেই কাচের টুকরোটা নিজের বাঁ চোখের ভেতর সজোরে ঢুকিয়ে দেয়। গটগট করে চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। চোখের মণি গলে ভেতরে ঢুকে গেছে। চৈতির কোনো প্রতিক্রিয়া নেই। সে হাসছে, শান্তির হাসি হাসছে। আমির কিছু বলবে সেই ভাষাও তার জবানে নেই। আপনার হাতের খাসির মাংসের ঝোল আমিও খেতে চাই, নিরেট স্বরে চৈতি বলল। চোখ থেকে কাচের টুকরোটা এক ঝটকায় বের করে মুখের মধ্যে দিয়ে গিলে ফেলল সে। মুহূর্তেই গলা দিয়ে বেরিয়ে আসলো ভাঙা কাচের টুকরোটা। কি ভয়ঙ্কর ভাবে কাঁচা রক্ত গলার ভেতরটা ঠেলে বাইরে বেরিয়ে আসছে। চৈতির মুখে তখনও হাসির ছটা। আমির ভয়ে চিৎকার করে উঠল, চৈতি, কি হয়েছে তোমার? কি হয়েছে? রান্নাঘর থেকে চৈতি দৌড়ে এলো। ঘরমাক্ত আমিরকে দেখে অস্থির হয়ে বলল, এত ঘামছো কেমনে? ফ্যান তো পুরা বাড়ানো। আমির চৈতির দিকে ভালো করে একবার দেখল, সব ঠিক আছে। তাহলে এতক্ষণ সে যা দেখেছিল তা কি কেবলই কোনো দুঃস্বপ্ন নাকি ভ্রম? কিন্তু তাই বলে দিন দুপুরে এমন বাস্তবিক ভ্রম? দাঁড়াও, আমি তোমার জন্য লেবুর শরবত বানাইয়া আনি। বাহিরে থেকে আইছো তো, তাই হয়তো শরীর খারাপ লাগতাছে। লেবুর শরবতের নাম শুনতেই আমিরের ভেতরটা ধক করে ওঠে। এত ভয় পাচ্ছে কেন আজ সে? সে তো ভয় পাওয়ার মতো পুরুষ নয়। ভয় পাওয়া তো নারীদের কাজ। তবে সে কেন এত ভয় পাচ্ছে? আমির, কিছু লাগবে না, কিছু না, কিছু না। তুমি ঠিক আছো? দেখি, আমার পাশে এসে বসো। চৈতি কিছু বুঝতে পারছে না। আমিরের মাথায় হাত বুলিয়ে সে বলল, না না না, এখন মাংস লাইগে যাইব। পরে কি পুরা মাংস খাইবা? মাংস? হ্যাঁ, মাংস। খাসির মাংস যা আনছিলা মনে নাই? খাসির মাংস? কেন, 2 ঘন্টায় সব ভুলিয়া গেছ? আসতাছি, একটু বসো। চৈতি উঠে রান্নাঘরে হনহনিয়ে চলে যায়। তবে আমিরের ভয় আগের থেকে আরো বেড়ে গিয়েছে। এই বাসায় আসার পর তার সঙ্গে কি হচ্ছে এসব? সে তো গরুর মাংস এনেছিল। চৈতি খাসির মাংসের কথা বলল কেন? আর 2 ঘন্টায় ভুলে যাওয়ার কথা কেন উঠল? সে না একটু আগেই বাসায় এসেছিল। মাথা কাজ করছে না তার। আমিরের কানে আবারও সেই শব্দ এসে ধাক্কা খেল, আপনার হাতের খাসির মাংসের ঝোল আমিও খেতে চাই। ঢাকা শহরের সবচেয়ে সাজানো গোছানো ঝকঝকে এলাকা নিয়ে যদি কোনো রহস্য লুকিয়ে থাকে,
তবে সেটা হলো হাতির ঝিলের ২৬ জুনের গভীর রাত। এই নীরব প্যাটার্নটি সবাই জানে না, আর যারা জানে তারা জানতে চায়ও না অথবা চেপে যায়। আমি একজন পেশাদার সাংবাদিক। আমার কাজ নিরাপদ ও প্রমাণ নির্ভর প্রতিবেদন তৈরি করা। ভূত, প্রেত, ছায়া বা লোককথা এসব নিয়ে আমি লিখি না। কিন্তু যখন আমি ২০২৩ সালের জুলাই মাসে প্রথম ২৬ জুনের বাঁক নিয়ে রিপোর্ট করতে গেলাম, তখন মনে মনে প্রশ্ন ছিল, এটা কি সত্যিই নেহাতই কাকতালীয়, নাকি এত বছর ধরে একটা অদ্ভুত অজানা প্যাটার্ন কেউ ইচ্ছে করেই আড়াল করে রেখেছে। ঘটনার শুরু ২০২৩ সালের জুনের শেষ সপ্তাহে। আমি পুলিশের সাপ্তাহিক দুর্ঘটনা রিপোর্ট যাচাই করছিলাম। হাতির ঝিল এলাকায় যে নৌ পুলিশ, ট্রাফিক পুলিশ আর লেক অপারেশন ইউনিট আছে, তাদের যৌথ রিপোর্টে একটি নির্দিষ্ট লাইন আমার চোখ আটকে দিল। স্থান ৩, বাঁক ৫৭। সামান্য পিছলে পড়ার ঘটনা লিপিবদ্ধ, কোনো হতাহত নেই। আমি চোখ শুরু করে ভাবলাম, বাঁক ৫৭, এই নাম আগে শুনেছি কোথায়? এটি কি শুধু কোনো অফিসিয়াল কোড, নাকি এর পেছনে অন্য কোনো ইতিহাস আছে? পুরনো ফাইল খুলে দেখি এক অদ্ভুত মিলের সমাহার। ২০১৪ সালের ২৬শে জুনের রিপোর্ট। এক যুবক সাইকেল সামলে রাখতে না পেরে পানিতে পড়ে যায়। সামান্য চোট নিয়ে সে সুস্থ হয়। ২০১৭ সালের ঠিক ২৬ জুন এক ডেলিভারি রাইডার স্কিড করে গুরুতর আঘাত পায়। ২০২০ সালের ২৬ জুন এক বাদামওয়ালা সামান্য আঘাত নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি লেখেন, হঠাৎ পা পিছলে গেল। ২০২৩ সালের ২৬ জুন এক কলেজ ছাত্র মাঝরাতে ফোন ধরে হাঁটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। সবগুলো ঘটনাই ঘটেছে একই জায়গায়, হাতির ঝিলের সেই পরিচিত বাঁকটা। স্থানীয়রা যাকে বলে ব্রিজ 5-এর পরের ছোট বাঁক। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, 4টে ঘটনাই ঘটেছে ২৬ জুন রাতে, সময় 12টা থেকে 1টার মধ্যে। এই 4 জনের বয়স, পেশা, আর্থ সামাজিক উৎস কোনোটাই মিলছে না। তাদের মধ্যে ব্যক্তিগত বা পেশাগত কোনো সম্পর্ক নেই। তাদের কোনো গল্প এক নয়, কিন্তু তারিখটা, সময়টা, জায়গাটা হুবহু একই। পরিসংখ্যানে এই অসম্ভব মিল আমাকে কেবল কৌতূহলই নয়, চিন্তিত করে তুলল। পরের দিন আমি সেই বাঁকে গেলাম। গরমের দুপুর, মাথার উপর প্রখর রোদ। বাঁকে বানাতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। রাস্তার একদিক যেন সামান্য হালকা, মানুষেরা হেঁটে যাচ্ছে, কেউ থামছে না, সবাই অন্যমনস্কভাবে পাশ কাটিয়ে যাচ্ছে। এই আলো ঝলমলের সড়কে এমন কোনো অসঙ্গতি চোখে পড়ার কথা নয়। আমি কথা বললাম একজন স্থানীয় নিরাপত্তা কর্মী, নাম তার রশিদুল। ২৬ জুনের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করতেই তিনি চোখ নামিয়ে ফেললেন। ফিসফিস করে বললেন, এখানে কিছু নেই স্যার, কিছু না। তাহলে প্রতি বছর একই জায়গায় একই তারিখে দুর্ঘটনা হয় কেন? রশিদুল তখনও চোখ তুলে তাকালেন না, শুধু মাথা নিচু করে বললেন, সেদিন ওই সময় রাস্তাটা একটু আলাদা হয়। আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, আলাদা মানে কি? তিনি ঠোঁট চেপে বললেন, কি জানি স্যার, মনে হয় ওই 1 ঘন্টা রাস্তা ডুবে যায়। ডুবে যায়? ব্যাপারটা অদ্ভুত শোনালো। হাতির ঝিল একটি লেক, কিন্তু তার উপর দিয়ে যাওয়া আধুনিক সড়ক কি করে 1 ঘন্টার জন্য ডুবে যেতে পারে? আমি আরো প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু তিনি স্পষ্ট বললেন, সেদিন রাতে আমাকে কখনো দায়িত্ব দেয় না স্যার, আর দিলেও আমি করি না। আমি ওই লিখে যাই না। তার চোখে ভয়ের স্পষ্ট ছাপ ছিল। তার এই কথাটিই ছিল আমার অনুসন্ধানের দ্বিতীয় সূত্র। কর্তৃপক্ষ কি তবে জানেও, না জানার ভান করছে? আমি পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডাক্তার নোমান ভাইয়ের কাছে গেলাম। তাকে 4 বছরের পুলিশি রিপোর্ট দেখালাম।
তিনি কিছুক্ষণ চুপ করে সব পড়লেন, তারপর বললেন, ২৬ জুন, সবই একই জায়গায় একই সময়। আমি মাথা নিলাম। তিনি হালকা হেসে বললেন, রাস্তা কি মানুষের মতো নির্দিষ্ট দিনে খারাপ মেজাজে থাকবে? তারপরে তিনি একটু গম্ভীর হয়ে চোখ উঁচু করলেন। এমনটা খুবই অদ্ভুত। সাধারণত মাটি ফুলে বা সংকুচিত হয় বর্ষাকালে, কিন্তু প্রতি বছর ঠিক এই দিনে আমি জীবনে এমন দেখিনি। হয়তো মাটির নিচে কোনো শূন্যস্থান আছে যা বছরে একবার অদ্ভুতভাবে চাপ দেয়। তিনি নীরবে একটি সিদ্ধান্তমূলক মন্তব্য করলেন, মাটির নিচে কিছু আছে, হয়তো একটি শূন্যস্থান যা বছরে একবার চাপের পরিবর্তন ঘটায়। কোনো ভূতাত্ত্বিক কারণ ছাড়া এমনটা হওয়া সম্ভব নয়। রহস্যের সমাধান করতে তথ্যের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণও প্রয়োজন। আমি খুঁজে বের করলাম ২০২০ সালের সেই বাদামওয়ালার লোকটি। তার নাম মোহাম্মদ ফরহাদ। তিনি ফুটপাত ধরে হাঁটছিলেন এবং সেদিন হালকা আঘাত পেয়েছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে হয়েছিল রাস্তা পিছিল ছিল? ফরহাদ মাথা নেড়ে বললেন, না ভাই, পা পিছলাইনি। জানো কি, মনে হলো হাতে কেউ টান দিল। আমি চমকে উঠলাম। মানুষ না, বাতাস জোরে ছিল না, কেউ আশেপাশে ছিল না। মনে হলো নিচ থেকে মাটি যেন টেনে ধরল। ফরহাদের সরল অথচ গা ছমছমে বিবরণ আমাকে স্থির থাকতে দিল না। তারপর তিনি আর একটা কথা বললেন যা আমার পুরো শরীরে ঠান্ডা স্রোত বইয়ে দিল। ভাই, পড়ার ঠিক আগের মুহূর্তে আমার কানে লাগলো একটা শব্দ, খুব ক্ষীণ, যেন কারো দীর্ঘশ্বাস। একটি রাস্তার নিচে গভীর রাতে চাপা দীর্ঘশ্বাসের শব্দ। এটা কোনো লোককথা নয়, এটা একজন বেঁচে যাওয়া মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি হাতির ঝিলের নির্মাণ কাজের পুরনো নথি উল্টাতে উল্টাতে একটি অদ্ভুত বিষয়ে পৌঁছলাম। হাতির ঝিল প্রকল্পের প্রথম বড় মাটি কাটার কাজ শুরু হয়েছিল ২৬ জুন ২০১১ সালে। ঠিক সেই দিনই প্রথমবারের মতো সেখানে ভারী ড্রিল ঢুকে পূর্বের পুরনো মাটির স্তর কেটে দেয়। ড্রিলিং রিপোর্টে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ লাইন লেখা ছিল, স্তর ৩, গভীরতা, অনিয়মিত শূন্যস্থান পাওয়া গেছে, সম্ভবত একটি পুরানো নিষ্কাশন সুড়ঙ্গ বা মাটির গহ্বর। তারপর আর কোনো ফলো আপ বা পরবর্তী তদন্তের উল্লেখ ছিল না। এই শূন্যস্থানটি হয়তো প্রকল্পের জরুরি কাজের চাপে উপেক্ষিত হয়েছিল। আমার মনে হলো সেই ড্রিল যেই শূন্যস্থানটিকে প্রথম আঘাত করেছিল সেটা হয়তো এখনো আছে, এবং প্রতি বছর ড্রিলিং এর সেই তারিখেই মাটির নিচের চাপ সামান্য হলেও পরিবর্তিত হয়। কেন এমন হয় কেউ জানে না, কিন্তু এটা নিছক দুর্ঘটনা নয়। এটা হয়তো এক ধরনের মাটিও হয়তো তার জন্ম বা আঘাতের বার্ষিকী পালন করতে পারে। আমি ঠিক করলাম সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আর মানবিক সাক্ষ্যকে মেলাতে এবার ২৬ জুন রাতে আমি নিজে দাঁড়াবো সেই বাঁক ৫৭-তে। রাত ১২:১১। আকাশ শান্ত, হাওয়া নেই। রাস্তার দুদিকের ল্যাম্পপোস্টের আলো পড়ে তৈরি হয়েছে একটি স্থির ছায়া। সবকিছু স্বাভাবিক। ১২:২৫ আমি প্রথম অস্বাভাবিকতা বুঝলাম। রাস্তার উপরের আলো ১-২ সেকেন্ডের জন্য হালকা কেঁপে উঠল, যেন স্থির আলোতে সামান্য স্ট্যাটিক নড়াচড়া করছে। ১২:২৫ আমার জুতোর নিচের অ্যাসফল্ট বা পিচ খুব সামান্য ঢেউ খেলল। রাত ১২টার একটু পরে আমি বাঁক ৫৭-তে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি পাশ দিয়ে একজন তরুণ হাঁটছে, মোবাইলে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে তার পায়ের নিচে কিছুটা ধুলো উড়ে গেল। মনে হলো মাটির নিচ থেকে যেন হালকা চাপ উঠল। সে সামান্য হোঁচট খেল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে ধরে নিলাম। সে হাঁপিয়ে বলল, ভাই, মনে হলো রাস্তা নিজেই নড়ল। আমি তাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে এলাম। তারপর আমার পকেটে থাকা রেকর্ডারের প্লেব্যাক চালালাম। সেখানে খুব ক্ষীণ একটা শব্দ, মানুষ না, মেশিন না, একটা চাপা নিঃশ্বাসের মতো, যেন পাথরের নিচে কেউ গভীর দম ছাড়ছে। এই
এই শব্দটি 12:26 রেকর্ড হয়েছে। এটি আমার চূড়ান্ত প্রমাণ। পরের দিন আমি সেই প্রমাণ সহ আমার প্রতিবেদন জমা দিলাম। বস সেটা পড়লেন, চোখ তুলে বললেন, প্রমাণ আছে? আমি বললাম, রাস্তাটাই প্রমাণ। তিনি কাগজটা ভাঁজ করে বললেন, তুমি কি জানো 26 জুনের ওই 1 ঘন্টায় হাতিরঝিল অপারেশন টিম প্রতি বছর অতিরিক্ত টহল দেয়? আমি থমকে গেলাম। তারা জানে? বস হালকা হেসে বললেন, সবাই জানে, শুধু লিখে না। আজও ভাবলে গা শিউরে ওঠে। ঢাকা শহরের সবচেয়ে আলো ঝলমলে জায়গায় একটা রাস্তা আছে যেখানে প্রত্যেক বছর একই দিনে মাটি সামান্য শ্বাস নেয়। আমাদের এলাকায় তখন এক বড় সরকারি কাজ শুরু হয়। নতুন রেল লাইন আর ব্রিজ তৈরির প্রকল্প। চারদিকে ট্রাকের গর্জন, বালুর বস্তা, ইস্পাতের তীক্ষ্ণ রড আর ইঞ্জিনিয়ারদের ব্যস্ত আনাগোনা। সরকার নাকি বেশ ন্যায্য দাম দিয়ে এই জমির মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেছিল। মানুষজনও খুব একটা আপত্তি করেনি, বরং এক ধরনের আশাই ছিল সবার চোখে। উন্নয়ন হবে, চাকরি হবে, আর গ্রামের বুকে আসবে এক নতুন আলোর ঝলকানি। কিন্তু এই উন্নয়নের ঝলকানির তলেই লুকিয়েছিল অন্ধকারের এক ভয়ানক গল্প, যার শুরুটা হয়েছিল একটি অতি প্রাচীন পুকুরকে কেন্দ্র করে। যে জায়গাটা প্রকল্পের জন্য নেওয়া হয় ঠিক তার মাঝখানে ছিল এই পুকুরটা। লোকমুখে প্রচলিত ছিল এই পুকুরটা নাকি 100 বছরেরও পুরনো। এর গভীরতা ছিল অবিশ্বাস্য। পুকুরের জল ছিল কালো, গভীর আর শান্ত। দিনের আলোতেও জলের গভীরে চোখ রাখলে এক অজানা রহস্যের চাপ অনুভব করা যেত। গ্রামের মানুষরা ফিসফিস করে বলতো, আগের দিনে যখন গ্রামে বিয়ে হতো তখন নাকি মাঝরাত তীরে নেই পুকুরের শান্ত জলে সোনার নৌকো ভেসে উঠত। কেউ সেটা নিজের চোখে দেখেনি, কিন্তু এই বিশ্বাসটা ছিল প্রগাঢ় যে ওই পুকুরে কিছু একটা আছে যা মানুষ নয়, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে। এক ধরনের অতৃপ্ত বা অলৌকিক সত্তা যেন এর অতল গভীরে ডেরা বেঁধে আছে। প্রকল্পের কাজ শুরু হতেই প্রথম এবং প্রধান নির্দেশ আসে, পুকুরটা ভরাট করে ফেলতে হবে। বালুর ট্রাক আসতে শুরু করলো। শ্রমিকরা দিন রাত খেটে খেটে বালুর বস্তা ফেলতে লাগলো পুকুরের কালো জলে। গভীর রাত পর্যন্ত চলত সেই কাজ। শ্রমিকদের কোদালের শব্দ, বালু ফেলার ধূপধাপ আওয়াজ আর লণ্ঠনের ম্লান আলোয় ভরাট হচ্ছিল শতবর্ষের ইতিহাস। এক রাতের মধ্যে পুরো পুকুরটা বালু আর পাথরের ভারে চাপা পড়ে গেল। গ্রামবাসী প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, যাক অবশেষে প্রাচীন রহস্যের অবসান হলো। কিন্তু পরদিন সকালে যা দেখা গেল তার কোনো স্বাভাবিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সূর্যের আলো, প্রথম আলো যখন ভরাট করা জায়গার ওপর পড়ল, তখন সবাই দেখলো পুরো পুকুর আবার আগের মতো জলভরা। বালু, পাথর, বস্তা সবকিছু যেন এক জাদুমন্ত্রে উধাও হয়ে গেছে। জল ঠিক যেমন ছিল তেমনই টলমল করছে, কোথাও এক কণা বালির চিহ্ন মাত্র নেই। শুধু পুকুরের কিনারে 2-4টে ভেজা বালির বস্তা পড়েছিল, যেন প্রমাণ করতে চাইছে যে আগের রাতে সেখানে কাজ হয়েছিল। প্রথম দিন সবাই যুক্তি খুঁজল, ভাবলো হয়তো মাটির নিচ থেকে পানি উঠে এসেছে। ইঞ্জিনিয়াররা রেগে মেগে আবার চেষ্টা করলেন। দ্বিগুণ বালুর বস্তা ফেলা হলো, আরো বেশি পাথর, আরো বেশি কংক্রিটের টুকরো দিয়ে আবার ভরাট করা হলো। কিন্তু পরের দিন সকালে আমারও সেই একই দৃশ্য। পুকুর ঠিক যেমন ছিল তেমনই আছে, গভীর, কালো আর রহস্যময়। এইভাবে টানা 3-4 বার পুকুর ভরাট করার চেষ্টা করা হলো, কিন্তু প্রতিবারই রাতের অন্ধকারে তা আবার ফিরে আসতো তার আদি রূপে। যেন পুকুরটা বালু বা সিমেন্টের ভার মানতে নারাজ, যেন নিচে থাকা সেই কিছু একটা মানুষের হস্তক্ষেপকে কিছুতেই সহ্য করবে না। এই ঘটনাগুলো মানুষের মনে এক হিম শীতল ভীতি জাগিয়ে তুলল। গুজব ছড়াতে লাগলো এলাকা জুড়ে। কেউ বলল পুকুরে কিছু একটা আছে, কেউ বলল এ হলো দেও দেবতার আসন, কেউ কেউ এর নাম দিল অতৃপ্ত জলাশয়। কাজ করার সময় শ্রমিকদের মুখগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে যেত। ঠিক এই সময় একদিন এক বৃদ্ধ, যিনি এই পুকুরকে ঘিরে জন্ম মৃত্যু দেখেছেন, তিনি এসে এক ভয়ঙ্কর কথা শোনালেন। তিনি নাকি স্বপ্নে দেখেছেন, যতদিন না পর্যন্ত না মানুষকে পুকুরে নিবেদন করা হবে ততদিন এটা ভরাট হবে না। যতদিন না পুকুর তার ক্ষুধা মিটাবে ততদিন এই ভরাট ব্যর্থ। শুনে প্রথমে সবাই হেসেছিল, কিন্তু সেই হাসি ছিল এক ধরনের স্নায়বিক দুর্বলতা ঢাকার চেষ্টা। কারণ এর পরের ঘটনাগুলো আর হাসির ছিল না। যারা পুকুরে কাজ করত তাদের মধ্যে অদ্ভুত অসুস্থতা দেখা দিতে শুরু করলো।
তাদের শরীর যেন ক্রমশ শুকিয়ে যাচ্ছিল, চোখে ফুটে উঠত এক ধরনের শূন্য দৃষ্টি। একজন শ্রমিক হঠাৎ কাজে এসে পুকুরের ধারে পাথরের মতো চুপ করে বসে থাকত, কোনো কথা বলতো না। তার চোখের দিকে তাকালে মনে হতো সে যেন জলের গভীরে কিছু একটা দেখছে, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। আর একজন নাকি আতঙ্কে চিৎকার করে বলেছিল সে পানির নিচে কারো মুখ দেখেছে। মুখটা ঠিক মানুষের মতো নয়, বরং তার চোখ দুটি ছিল রক্তের মতো লাল আর ভয়ঙ্কর ভাবে জ্বলছিল, ঠিক যেন দুটো জ্বলন্ত অঙ্গার। এইসব অলৌকিক ঘটনার চরম পরিণতি ঘটল একদিন। পুকুরে গোসল করতে নামা এলাকার একটা তরুণী, যার হাসি আর চঞ্চলতায় ভরা জীবন ছিল, তার উপর কিছু একটা ভর করল। সে হঠাৎ করে পানি ছিটাতে ছিটাতে এক বাজেভাবে হাসতে শুরু করলো। সে হাসি মানুষের ছিল না। তারপর সে সোজা ঝাঁপ দিল পুকুরের মাঝখানে। তার পরিবার আর্তনাদ করতে লাগলো, চিৎকার করলো, কিন্তু মেয়েটা যেন অন্য কোনো জগতে চলে গেছে। সেদিন পর থেকে মেয়েটা নাকি আর কোনোদিনও স্বাভাবিক হতে পারেনি। তার চোখে সর্বদা একটা অজানা ভয় আর একটা অতৃপ্ত চাহনি লেগে থাকতো। এরপর যখন পুকুরের মাঝখানে ব্রিজের জন্য পিলার বসানোর কাজ শুরু হলো, তখনই শুরু হলো আসল ভয়াবহতা, যা সব থেকে অন্ধকার দিক। দিনের বেলায় কাজ চলতো, কিন্তু রাতের বেলা পরিস্থিতি যেত পাল্টে। রাতে যারা পাহারা দিত তারা বলতো ঠিক রাত 2টা বাজলেই একটা মানুষের আর্তনাদ শোনা যেত। এই কান্নার আওয়াজটা ছিল তীব্র, অসহায়, আর বুকের ভেতরটা যেন নিংড়ে নিত, ঠিক যেন কেউ গভীর জল থেকে গলার সমস্ত শক্তি নিয়ে চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও। সেই কান্না কখনো দূর থেকে ভেসে আসতো, আবার কখনো এত কাছ থেকে আসতো যেন মনে হতো পাশেই কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে। প্রথম প্রথম অনেকে ভেবেছিল এ হয়তো দূরের কোনো শ্রমিকদের চিৎকার বা কোনো পাশুর আওয়াজ, কিন্তু পরে সবাই জানলো ওই সময় কাজ পুরোপুরি বন্ধ থাকতো। তবু আওয়াজ আসতো প্রতিদিন, একই সময়, কোনো ব্যতিক্রম নেই। এরপর এলো সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর সত্যটা। শোনা গেল যারা নিচে নেমে পিলারের কংক্রিটে ঢালাইয়ের কাজ করত, তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক হঠাৎ নিখোঁজ হয়ে যেত। প্রথমে বলা হতো তারা কাজ পেলে অন্য কোথাও চলে গেছে, বা পরে অন্য কোথাও তাদের মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু স্থানীয় কিছু মানুষ ফিসফিস করে বলতো সেই শ্রমিকরা নাকি পিলারের নিচে ঢালাইয়ের ভেতরেই থেকে গেছে। তাদের শরীর কংক্রিটের সাথে মিশে গেছে একেবারে চুপচাপ, স্থায়ীভাবে। গণনা করে দেখা গেল অন্তত 10-12 জন নিরীহ মানুষ এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। কেউ সাহস করে কিছু বলতে পারতো না, কারণ এটা ছিল সরকারি কাজ, মুখ খুললেই বিপদ। কিন্তু রাতে সেই কান্নার আওয়াজটা থামতো না। সেই কান্না ছিল অসহায় শ্রমিকের, অতৃপ্ত পুকুরের আর অন্ধকারের। আমার নানু বাড়ি ছিল সেই জায়গা থেকে প্রায় 10 মিনিটের হাঁটার রাস্তা। তবু নানু বলতো রাতে সেই কান্নার শব্দে তার ঘুম ভেঙে যেত, ভয়ে তার সারা শরীর ঘামে ভিজে যেত। শুরুতে আমরা নতুন প্রজন্মের কেউ এই গল্পগুলো বিশ্বাস করতাম না, ভাবতাম পুরনো দিনের মানুষের বাড়াবাড়ি। কিন্তু আমি নিজে একদিন গিয়ে শুনেছিলাম সেই কান্না। ওই রাতের একেবারে গভীর রাত, বাইরে হাওয়া ছিল থমকে থাকা, চারিদিক ছিল কুয়াশার শীতল চাদরে ঢাকা। হঠাৎ দূর থেকে সেই ভয়ঙ্কর মর্মভিন্দি আওয়াজটা এলো, ঠিক যেন কেউ বহু কষ্টে গলার ভেতর থেকে শক্তি নিয়ে এক শেষ বারের মতো চিৎকার করে বলেছে, বাঁচাও, আমাকে মুক্তি দাও। তারপর আবার সেই গভীর নিস্তব্ধতা, যা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা, যার চোখ ছিল কোটরাগত, তিনি শুধু ফিস ফিস করে বলেছিলেন, ওরা এখনো নিচে ঘুমায়, ওদের মুক্তি নেই। এখন সেই কাজ শেষ হয়েছে, রেল লাইন বসানো হয়েছে, বিশাল ব্রিজ তৈরি হয়েছে। এখন আর কেউ জানে না সেখানে এককালে এক রহস্যময় অভিশপ্ত পুকুর ছিল। চারপাশে ঘাস আর আগাছায় ঢেকে গেছে জায়গাটা। এখন সেই ব্রিজের উপর দিয়ে ট্রেন যায় গর্জন তুলে, যেন তার চাকার শব্দে চাপা পড়ে গেছে সব আর্তনাদ। মানুষ এখন সেখানে দাঁড়িয়ে সেলফি তোলে, কেউ হাসে, কেউ খেলে। তারা জানে না তাদের পায়ের নিচে ঘুমাচ্ছে 1 ডজনেরও বেশি নীরব সমাধি। কিন্তু রাতের বেলা যখন সেই ব্রিজ ধরে ট্রেনটা যায়, তখন খুব মনোযোগ দিয়ে শুনলে কেউ কেউ নাকি বলে ট্রেনের চাকার নিচে থেকে একটা হালকা চাপা কান্নার শব্দ ভেসে আসে। মনে হয় পুকুরের নিচে যারা ঘুমাচ্ছে তারা এখনো মুক্তি চায়। আমার নানু আজ বলেন, ওই জায়গায় গিয়ে সন্ধ্যার পর তাকাস না, ওরা এখনো তাকিয়ে থাকে। তুমি কি এমন কোনো জায়গার কথা জানো যেখানে রাতে এখনো কান্নার আওয়াজ শোনা যায়? কমেন্টে তোমার গল্পটা লিখে জানাও, হয়তো পরের পর্বটা তোমার গল্পই হবে।
সুধাংশু যখন আশাপুর গ্রামের পাঠশালায় নতুন শিক্ষক হিসাবে যোগ দিতে এলো, তখন বর্ষা সবে নেমেছে। পিচের রাস্তা ছেড়ে মাটির পথে তার সাইকেল রিকশা যখন ঢুকছিল, দুপাশের ডোবা আর বাঁশবন থেকে আসা সোদা গন্ধটা তার নাকে নচের মধ্যে এক অদ্ভুত বিষণ্ণতা এনে দিচ্ছিল। গ্রামের মোড়ল পঞ্চাননবাবু তাকে নিজে এসে পাঠশালা পর্যন্ত পৌঁছে দিলেন। পাঠশালাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, একটা বিশাল দিঘির পাশে। পুরনো দিনের লাল ইটের একতলা দালান, সময়ের ভারে তার আনাচে কানাচে শ্যাওলা ধরেছে। পঞ্চাননবাবু বললেন, আপনার থাকার ব্যবস্থা মাস্টারের ঘরেই করা হয়েছে। আগে মহেন্দ্র মাস্টার মশাই থাকতেন, বছর 10 হলো উনি স্বর্গে গেছেন। ওনার মতো শিক্ষক আর এই তল্লাটে জন্মাবে না। ঘরটা বেশ বড়, কিন্তু আসবাব বলতে একটা পুরনো কাঠের খাট, একটা টেবিল আর একটা চেয়ার। দেওয়ালে একটা খালি পেরেকের দিকে তাকিয়ে পঞ্চাননবাবু বললেন, ওইখানে মহেন্দ্র মাস্টারের একটা ছবি টাঙানো ছিল। উনি মারা যাওয়ার পর কে যেন খুলে নিয়ে গেল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর সুধাংশু হারিকেনের আলোয় তার নতুন ঘরে বসেছিল। বাইরে ব্যাঙের ডাক আর ঝিঝির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ তার মনে হলো ঘরের কোণে রাখা মাস্টারের পুরনো কাঠের চেয়ারটা যেন অল্প নড়ে উঠল। সে চমকে তাকালো, কিন্তু না, সব স্থির। হয়তো হাওয়ায় বা চোখের ভুল। পরদিন থেকে পাঠশালা শুরু হলো। ছোট ছোট ছেলে মেয়েদের কলরবে জায়গাটা ভরে উঠল। সুধাংশুও কাজে মন দিল, কিন্তু প্রতি রাতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে ঘুমের ঘোরে সে শুনতে পেত কেউ যেন ভারী গলায় নামতা পড়ছে, 7 একে 7, 7 দুগুণে 14। আবার কখনো শুনতো বারান্দায় কেউ যেন কাঠের খরম পায়ে দিয়ে পায়চারি করছে, খট খট খট। শব্দটা তার ঘরের দরজার সামনে এসে থেমে যেত। সুধাংশু যুক্তিবাদী ছেলে, এসবে বিশ্বাস করে না। সে ভাবতো সারাদিন ছেলে মেয়েদের পড়াতে হয়তো এইগুলোই তার মনের মধ্যে ঘুরছে। কিন্তু ভয়টা ধীরে ধীরে তার মনে বাসা বাঁধতে শুরু করলো। একদিন পাঠশালার পুরনো আলমারি গোছাতে গিয়ে সে একটা পুরনো খাতা পেল। ওটা ছিল মহেন্দ্র মাস্টারের নিজের হাতে লেখা হাজিরা খাতা। খাতার শেষ পাতায় একটা নাম লাল কালিতে গোল করে দাগ দেওয়া, গগন মণ্ডল। নামের পাশে লেখা অনুপস্থিত। তারিখটা ছিল 10 বছর আগের এক বর্ষার দিনের 3। কৌতূহলী হয়ে সুধাংশু গ্রামের পুরনো পোস্টমাস্টার মশাইয়ের কাছে গেল। পোস্টমাস্টার মশাই গ্রামের সব খবরের ভাণ্ডারী। মহেন্দ্র মাস্টারের কথা তুলতেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। মহেন্দ্রের মতো মানুষ হয় না, বুঝলে বাবা। ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসত, তবে মেজাজ ছিল কড়া। পড়া না পারলে বেতের ঘা পিঠে পড়ত। ওই গগন ছেলেটা ছিল তার সবচেয়ে প্রিয় ছাত্র, আবার সবচেয়ে বাউন্ডুলেও। সেদিন ছিল অমাবস্যার রাত, আর কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। মহেন্দ্র মাস্টার একা পাঠশালায় বসে গগনের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেটার অঙ্ক পরীক্ষা ছিল পরের দিন, তাই মাস্টার মশাই তাকে রাতেও পড়াতে চেয়েছিলেন, কিন্তু গগন আসেনি। পোস্টমাস্টার থামলেন, তারপর নিচু গলায় বললেন, পরদিন সকালে পাঠশালার বারান্দায় মাস্টারের নিথর দেহটা পাওয়া যায়। ডাক্তার বলেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু আমরা গ্রামের লোক জানি যে মাস্টারের আত্মা শান্তি পায়নি। প্রিয় ছাত্রের জন্য অপেক্ষা করতে করতেই উনি চলে গেছেন। ওনার অতৃপ্ত আত্মা এখনো সেই শেষ পাঠটা দেওয়ার জন্য অপেক্ষা করে। 4। সেদিন রাতে বাইরে ঠিক 10 বছর আগের মতোই ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চমকানোর আলোয় দিঘির জল রূপোর পাতের মতো ঝিকিয়ে উঠছে। সুধাংশু ভয়ে কম্বল জড়িয়ে খাটে বসেছিল। রাত তখন গভীর। হঠাৎ সে স্পষ্ট শুনল পাশের খালি ক্লাস ঘর থেকে কেউ যেন পড়াচ্ছেন, গগন মন দিয়ে শোন, সরল অঙ্কের এই নিয়মটা। সুধাংশুর সমস্ত শরীর অবশ হয়ে গেল। সে বুঝতে পারল আজ সেই রাত। মহেন্দ্র মাস্টার আজ আবার তার ছাত্রের জন্য অপেক্ষা করছেন। ভয়ের থেকেও একটা অদ্ভুত মায়া হলো তার। সে কাঁপা কাঁপা পায়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। ক্লাস ঘরের দরজাটা সামান্য খোলা, ভেতরটা মিশমিশে অন্ধকার, কিন্তু সুধাংশু স্পষ্ট অনুভব করতে পারছিল যে মাস্টারের চেয়ারে কেউ বসে আছে, একটা অদৃশ্য উপস্থিতি যার ভারে বাতাস পর্যন্ত ভারী হয়ে গেছে। হঠাৎ সেই গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো, গগন, এলি না? তোর জন্য যে আমি বসে আছি।
কণ্ঠস্বরের আরতিটা সুধাংশুর বুকে এসে বিঁধল। সে আর স্থির থাকতে পারল না, নিজের অজান্তেই তার মুখ ফসকে বেরিয়ে গেল, মাস্টার মশাই, গগন আজ আসতে পারবে না, ওর খুব জ্বর, ও আমায় পাঠিয়ে দিয়েছে। ঘরের ভেতরটা মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে গেল। তারপর সেই কণ্ঠস্বর বলল, তবে তুই বস, পাঠটা শেষ করতে হবে। সুধাংশু ভারে ভয়ে চৌখাট পেরিয়ে ভেতরে ঢুকল। সে দেখল ছাত্রদের জন্য রাখা প্রথম বেঞ্চটাই বসার জন্য ইশারা করা হচ্ছে। সে কাঁপতে কাঁপতে সেখানে বসে পড়ল। তারপর যা ঘটল তা সুধাংশুর জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রায় 1 ঘন্টা ধরে এক অদৃশ্য শিক্ষক তাকে সরলঙ্ক বোঝালেন। সে দেখতে পাচ্ছিল যে ব্ল্যাকবোর্ডের ওপর খড়িমাটি ছাড়াই একের পর এক অঙ্ক ভেসে উঠছে, আবার মুছে যাচ্ছে। সে শুধু শুনে গেল আর ঘাড় নেড়ে হ্যাঁ বলে গেল। শেষ অঙ্কটা কষিয়ে দিয়ে সেই কণ্ঠস্বর বলল, এবার বুঝতে পেরেছিস? সুধাংশু ঢোক গিলে বলল, আগে মাস্টার মশাই। আমি নাটোর জেলার লালপুর থানার কোন এক গ্রামে বাস করি। বর্তমানে আমি অনার্সে পড়াশোনা করছি। ঘটনাটি লালপুর থানার দূরদরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছে থেকে শুনেছি। ওই গ্রামে একটি প্রচলিত ঘটনা। এবার ঘটনায় আসি। 1985 থেকে 1990 সালের মধ্যে একটি ঘটনা। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, 5 মেয়ে ও 3 ছেলে। মাত্র 6-7 বিঘা জমি ছিল তার। আজাদ মিয়া একজন দরিদ্র কৃষক। অনেক কষ্ট করে এত বড় সংসারের ভার বহন করতে হতো তাকে। ছেলেদের মধ্যে বড় সন্তান লতিফ, আর ঘটনাটি তাকে নিয়ে। সংসারে অভাব অনটনের কারণে 14-15 বছর বয়স থেকে লতিফ তার পরিবারের সাথে কৃষিকাজ করতেন। লতিফ কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে কোনো এক দোকানে কাপড় সেলাইয়ের কাজ করতেন। 1 বছরের মধ্যে লতিফ সেলাইয়ের কাজ শেখা সম্পূর্ণ করে। এরপর লতিফ একটি পুরনো সেলাই মেশিন ক্রয় করে তার নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে তাদের অভাব অনটনের কোনো শেষ নেই। এত বড় সংসারে তার বাবা ও লতিফ উপার্জনের অর্থ দিয়ে খুব কষ্ট করে সংসার চালাতে হয়। লতিফের বাড়ির আশেপাশে ছিল অনেক বড় বড় কয়েকটি আম গাছ, বিশাল 2টি লিচু গাছ, আর বাড়ির চারদিকে বাঁশঝাড়। বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি গ্রাম। লতিফ এক গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছিল। লিচু গাছের নিচে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ লতিফের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই লতিফ খেয়াল করল লিচু গাছ আলোতে ছেয়ে গেছে। এটা দেখে লতিফ প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে সে বাড়ির ভেতরে চলে যায়। এভাবে কিছুদিন পার হবার পর লতিফ ঘটনাটি ভুলে যায়। লতিফ আবার একদিন রাতে সেই লিচু গাছের নিচে ঘুমাচ্ছিল। তখন দেখল আবারও সেই আগের মতো লিচু গাছটি আলোকিত হয়ে গেছে। এবার লতিফ ভয় না পেয়ে সাহস করে বিষয়টি বোঝার চেষ্টা করল এবং দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে সাদা কাপড় পরে লিচু গাছের ডালে মেয়েটি বসে আছে। আর সে যে সাদা পোশাক পরে আছে, সেই সাদা পোশাকের আলোতে পুরো লিচু গাছ আলোকিত হয়ে গেছে। সেই সাদা পোশাক পরিহিত গাড়িটি আর কেউ নয়, সে হচ্ছে জিন বা পরী। এবার লতিফকে বলল সে যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি করবে না। স্বাভাবিক মানুষের মতো করেই সে কথা বলছে এবং তাকে বলল সে যে তাকে দেখেছে এই কথাটা কাউকে না বলতে। তারপরে প্রতিদিন রাতে কখনো লিচু গাছে, কখনো আম গাছে এবং কখনো বাঁশঝাড়ে তার সাথে কথা হতো লতিফের। সে কাউকে বলেনি। হঠাৎ সে লক্ষ্য করল তাদের সংসারে অভাব দূর হতে লাগলো। সে এবং তার বাবা উপার্জনের অর্থে দিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে লাগলো। কিছু অর্থ সঞ্চয় হতে লাগলো এবং লতিফের সেলাইয়ের কাজ আগের তুলনায় অনেক বেশি হতে লাগলো। সবকিছুতে বরকত লাভ হচ্ছিল। লতিফ প্রতিদিন রাতের মতো একটি রাতে সেই মেয়েটির সাথে কথা বলছিল। কথা বলার সময় হঠাৎ পাশের বাড়ির একজন দেখে ফেলে, আর তার নাম খালিল বিহারি। বিহারি বলতে পাকিস্তানি একটি বংশকে বোঝায়।
তিনি একজন কবিরাজ ও কৃষক, তবে কবিরাজ হিসেবে তার অনেক সুনাম ছিল। অনেকেই বলে সে নাকি কালো জাদু করতে পারে। লতিফকে খালিল বিহারী জিজ্ঞেস করে, এখানে তুই এত রাতে কি করছিস? থামাতেই ফটকের ওপর বসে থাকা কয়েকটি কাক একসাথে উড়ে গেল, অদ্ভুত শীতল শব্দ করে। মনে হলো যেন মৃত্যুবার্তা নিয়ে উড়ছে। কাঁধে ব্যাগ, হাতে ফাইলের ব্যাগ নিয়ে আমি ফটকের ভেতর ঢুকলাম। তখনও ধারণা ছিল না ওই প্রবেশটাই হবে আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। ফটকের ভেতর ঢুকতেই একটা শীতল হাওয়া আমার মুখে ধাক্কা দিল। হাওয়ার সাথে যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যা। আমি থমকে গেলাম। অবশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম, এ তো কেবল আমার কল্পনা। অন্ধকার আর ঝড়ের রাত, মানুষের মন দুর্বল হয়ে যায়। তাই এগিয়ে গেলাম। বাড়ির সামনে পৌঁছে বিশাল কাঠের দরজায় হাত রাখতেই দরজাটি নিজে থেকে কুই করে খুলে গেল। কোনো মানুষের হাত নয়, কোনো বল নেই, তবু দরজা খুলে গেল। সেই শব্দ এখনো আমার কানে বাজে। বাড়ির ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম, একটা গা ছমছমে নীরবতা, যেন কোনোদিন এখানকার মানুষ হেসে ওঠেনি। পুরনো কাঠের মেঝে আমার পদক্ষেপে হালকা কেঁপে উঠছিল। চারদিকের দেওয়ালে পুরনো তেল চিত্র ঝোলানো, কিন্তু সব মুখ যেন অস্পষ্ট। কেমন যেন অদ্ভুতভাবে কারোর চোখ নেই, কারোর মুখ নেই, অথবা ছিল কিন্তু কোনো কারণে মুছে গেছে। একটা চিত্রের দিকে তাকাতেই মনে হলো সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিতেই ছবির চোখ যেন নড়ে উঠল। ঝলকে দেখলাম সেই চোখ দুটো আমাকে অনুসরণ করছে। আমি সোজা ভেতরের ঘরে গেলাম, যেখানে আশুতোষ বলেছিল দলিলপত্র রাখা আছে। ঘরটার দরজা অর্ধেক ভাঙা, ভিতরটা অন্ধকারে ডুবে আছে। মোবাইলে টর্চ জ্বালালাম। আলো পড়তেই দেখলাম চেয়ারের ওপর ছেঁড়া কাপড়, মেঝেতে ছড়ানো ধুলো, আর এক কোণে লোহার আলমারি। আমি গভীর শ্বাস নিয়ে আলমারির দরজা খুলতে গেলাম। তালাটি মরচে পড়া। শক্ত করে ঘোরাতেই খটাস শব্দ হলো, আর এরপরেই ঘরের এক কোণ থেকে হালকা করুণ দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ ভেসে এলো। আমি স্থির হয়ে গেলাম। পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরে কেউ নেই, তবু যেন কেউ আছে। কারোর উপস্থিতি এতটাই অনুভব করছিলাম যেন মনে হচ্ছে কেউ আমার কাঁধের উপর তাকিয়ে আছে। আমি পেছনে তাকালাম, কিছু নেই, কেবল অন্ধকার। কিন্তু সেই অন্ধকারই যেন কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আলমারির দরজা খুলতেই ভেজা মাটির গন্ধ বেরোলো। ভেতরে কিছু ফাইল, কিছু পুরনো বই, আর একটা ছোট কাঠের বাক্স। অদ্ভুতভাবে বাক্সটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কি আছে তা জানি না। তার উপর খোদাই করা কয়েকটি ইংরেজি শব্দ দেখলাম, মাল্লিক এস্টেট 1871। আমি বাক্সটা হাতে তোলার সঙ্গে সঙ্গেই বাতাস হিম হয়ে গেল। মনে হলো কেউ ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। আমি টর্চের আলো ঘোরালাম, কোথাও কেউ নেই, কিন্তু কানে একটি শব্দ তখন স্পষ্ট, টুপ টুপ টুপ। জল পড়ার শব্দ, কিন্তু মেঝেতে তো শুকনো। শব্দটা আসছে আমার পেছন দিকে দেওয়াল থেকে, যেন কেউ দেওয়ালের ওপাশে ভেজা পায়ে ছাপ ফেলে হেঁটে বেড়াচ্ছে। আমার হাতে শিহরণ উঠল, তবু আমি হাল ছাড়লাম না। সিদ্ধান্ত নিলাম বাক্সটা নিয়ে দ্রুত বেরিয়ে যাব। আমি ঘুরতেই দেখি দরজাটা বন্ধ। যে দরজা দিয়ে এসেছিলাম, যেটা হাওয়ায় খুলেছিল, এখন সেটাই ভিতর থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। আমি থমকে গেলাম। দরজার ঠিক পাশে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়া। কোনো আকৃতি নেই ঠিকঠাক, শুধু একটা মানুষের মতো অবয়ব। কিন্তু তার মুখ, কোথায় মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি যেই আলোটা তার দিকে ফেললাম, সেই ছায়াটা যেন হঠাৎ দুভাগ হয়ে গেল, যেন মানুষের শরীর ভেঙে গিয়ে দুদিকে ছড়িয়ে পড়ল, তারপর আবার মিলিয়ে গেল। হঠাৎ একটা তীব্র ঠান্ডা হাওয়া আমার গলা ছুঁয়ে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো নারীর কান্নার মতো শব্দ। স্পষ্ট শুনলাম, এখানে কেউ ফিরে যায় না। আমি দরজার দিকে ছুটলাম, দরজা খুলছে না। বাইরে ঝড়ের শব্দ গর্জন করছে, ফটকের ল্যাম্পের আলো যেন কমে আসছে। মনে হলো বাড়িটা পুরোটাই দম বন্ধ করে ফেলছে আমাকে। হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে শক্ত করে দরজায় ধাক্কা দিলাম, একবার, দুবার, তিনবার, কিন্তু দরজা যেন পাথরের। হঠাৎ দেখি সিঁড়ির মাথায় একটা অবয়ব দাঁড়িয়ে, সাদা শাড়ি নাকি ছেঁড়া কাপড়, চুলগুলো ভেজা, হেলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কেবল দাঁড়িয়ে আছে, যেন আমাকে নিচের দিকে তাকিয়ে দেখছে। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। তারপর অবয়বটা নড়ল, এক ধাপ, দু ধাপ, ধীরে ধীরে কিন্তু স্পষ্ট। প্রত্যেক পদক্ষেপে মেঝে কেঁদে ওঠার মতো শব্দ, ধড় ধড় ধড়। আমি পেছনে হেঁটে গেলাম, গলা শুকিয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোকের ঝলকে আমি যা দেখলাম এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। অবয়বটার মুখ নেই, স্রেফ ফাঁকা,
কিন্তু তবু ওটা যেন আমাকে দেখছে। আমি মরিয়া হয়ে ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে দরজার কপাটে ঢোকালাম। কিভাবে যেন তালা চাবির অংশটা সরতে লাগলো। অবয়বটা তখন খুব কাছে, আরো কাছে, যেন শ্বাস ফেললে আমার গায়ে লাগবে। এক চরম মুহূর্তে দরজাটা হঠাৎ ধাক্কা করে খুলে গেল, আর আমি ঝড়ের অন্ধকারে দৌড়ে বাইরে চলে এলাম। পিছনে তাকাতেই দেখি ফটকের কাছে দাঁড়ানো ল্যাম্পের আলোয় বাড়িটার জানালা দিয়ে অসংখ্য ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন বাড়ির ভিতরে অসংখ্য মুখবিহীন মানুষ বন্দী, আর তারা চায় আমি আবার ফিরে যাই। কিন্তু আমি দৌড়েই বেরিয়ে এলাম। ফটকের বাইরে এসে দাঁড়াতেই হঠাৎ ঝড় থেমে গেল, যেন সবকিছু কিছুই হয়নি। আকাশ পরিষ্কার, চারপাশ শান্ত, কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে কাঠের বাক্স ধরে আমি পালিয়ে এলাম সেটা এখন আর আমার কাছে নেই। কখন হারালো? ফটকে, নাকি বাড়ির ভিতরেই থেকে গেল? বলতে পারবো না। পরের দিন সকালে আমি আবার সেখানে গেলাম, স্থানীয় দু একজনকে নিয়ে। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা, ফটক পুরোপুরি মোর্চে ধরা তালা দিয়ে বন্ধ। কারোর পায়ের ছাপ নেই, যেন গত রাতে কোনো মানুষ সেখানে প্রবেশই করেনি। কিন্তু আমি জানি আমি গিয়েছিলাম, এবং কারোর উপস্থিতি আমাকে থামানোর চেষ্টা করেছিল। আজও সেই গলার ফিসফিসানি শুনি, এখানে কেউ ফিরে যায় না। তাহলে কি আমি সত্যি বেঁচে ফিরেছি, নাকি শুধু সময়ের ভুল ত্রুটি আমাকে এখনো ধরে ফেলেনি? কেউ যদি মল্লিক ভবনের কথা জানেন তাহলে আমাকে জানান, কারণ আমি নিশ্চিত ওই বাড়ির ইতিহাসে লুকিয়ে আছে বহু অজানা মৃত্যু, বহু হারিয়ে যাওয়া মানুষ, বহু অভিশাপ। আর হয়তো আমি তাদেরই একজন হতে যাচ্ছিলাম।